আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, দিল্লির যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতির মায়াজালে বর্তমানে বাংলাদেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে। পর্দার সামনে আমরা যে সকল দৃশ্য দেখতে পাচ্ছি, এগুলো আসলে কোনো ঘটনা নয়। পর্দার অন্তরালে যে সকল ভয়াবহ দৃশ্য প্রতিনিয়ত একেবারে সিনেমার মতো সেলুলয়েডে, এখন তো আর সেলুলয়েড নেই, সেই সেলুলয়েডের যুগে প্রতিটি দৃশ্য যেভাবে একটার পর একটা ফ্রেম হিসাবে, ছবি হিসাবে চিত্রিত থাকতো, আর সেই ফ্রেমগুলো যখন সিনেমার রিলে চালানো হতো, তখন আমরা একটা চলচ্চিত্র দেখতে পেতাম। ঠিক একইভাবে এই গত 14 মাস ধরে আমেরিকা, পাকিস্তান, চীন এবং ভারত, তারা সম্মিলিতভাবে বাংলাদেশের রাজনীতিকে নিজেদের বাগে রাখার জন্যে অসংখ্য স্টিল ছবি, হাজার হাজার ছবি প্ল্যান এ বি সি করে তারা সেটাকে আবার রিল বানিয়ে, চলচ্চিত্রের জন্য রিল বানিয়ে এখন তারা ছেড়ে দিচ্ছে। আর তারই প্রেক্ষাপটে এখন যে ধরনের খেলাধুলা হচ্ছে, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে চীন পিছিয়ে গেছে। দ্বিতীয়ত, পাকিস্তান যেভাবে একেবারে লম্ফঝম্প করেছিল আজ থেকে 6 মাস আগে, তাদের সেই লম্ফঝম্প নেই। আমেরিকা যেভাবে সরাসরি বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চাচ্ছিল, সেই জায়গা থেকে তারা পিছিয়ে গিয়ে তাদের যে পুরনো বন্ধু ভারতের সঙ্গে তাদের যে কূটনৈতিক তৎপরতা ছিল, এবং যেটা প্রায় গত 15 বছরের, সেই কূটনৈতিক তৎপরতার হাত দিয়েই বা হাত ধরে বাংলাদেশের প্রেক্ষাপটগুলো তারা এখন পরিচালনা করতে চাচ্ছে। ফলে অতীতের সব হিসাবপত্র এলোমেলো হয়ে গেছে। আপনি যদি এই মুহূর্তে কতগুলো বিষয় দেখেন যেগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে খুব ঝামেলা হচ্ছে, যেমন গণভোট, উপদেষ্টাদের মধ্যে বিভেদ, কোন কোন উপদেষ্টা বিএনপি করে, কোন কোন উপদেষ্টা জামাত করে, কিংবা প্রশাসনের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই ঘরানার যে বিভেদ, বেসংবাদ এই সময়টাতে এসে মারাত্মক আকার ধারণ করেছে। এরপর সেনা সদস্যদের বিচার, জুলাই আগস্টের সময়টিতে যারা গোলাগুলি করেছে, মানুষ হত্যা করেছে তারা, এবং একই সঙ্গে যারা সেই শেখ হাসিনার জমানাতে গুম এবং খুনের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে আসামি করে যে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল, সেখানে যে বিচার চলছে, সেই বিচার প্রক্রিয়াতে নজিরবিহীনভাবে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তারা এখন এখানে আসামি হয়ে যেভাবে হাজির হয়েছেন এবং যেভাবে তারা ক্যান্টনমেন্টের মধ্যে স্থাপিত বিশেষ জেলের মধ্যে আছেন, এয়ার কন্ডিশন করা প্রিজন ভ্যানে করে আসা যাওয়া করছেন, এগুলো নিয়ে পুরো বাংলাদেশের রাজনীতি উত্তাল। অথচ আমাদের জীবন মরণ কতগুলো সমস্যা, যেমন ধরুন ঢাকা থেকে চট্টগ্রামের যে মহাসড়কটি, এটা খানা খন্দকে এরকম অবস্থায় পড়ে গেছে যে এখানে মাত্র 200-300 কোটি টাকা খরচ করলে এই রাস্তাটি চলাচলের উপযুক্ত হয়। কিন্তু আমরা সেটা না করে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে হবে ভালোভাবে দেশ পরিচালনার জন্য। এই কাজে ব্যস্ত হয়ে পড়েছি। যেখানে আপনার উত্তরা থেকে আশুলিয়া হয়ে আপনার ইপিজেড রোডে ওঠা রাস্তাটি, আর সাভার থেকে আপনি জাতীয় স্মৃতিসৌধ হয়ে এরপর নবীনগরের দিকে গিয়ে পল্লী বিদ্যুতের সামনে থেকে একেবারে কালিয়াকৈরের যাওয়ার জন্য, টাঙ্গাইল যাওয়ার জন্য, কিংবা উত্তরবঙ্গে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে, একেবারে টাঙ্গাইল এলেঙ্গা মোড় পর্যন্ত নয়, ঠিক বিকেএসপি পার হয়ে আরও বহুদূর পর্যন্ত, যেভাবে খানা খন্দকে পরিপূর্ণ হয়ে গেছে,
তা মেরামত করতে বড় জোর 10 থেকে 12 কোটি টাকা দরকার। সেই 10 থেকে 12 কোটি টাকা আমরা দিচ্ছি না, দিতে পারছি না। আর এর ফলে প্রতিদিন শত শত কোটি টাকার শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। অথচ আমরা চায়না থেকে কয়টা প্লেন আনবো, মানে যুদ্ধ বিমান আনবো, আমেরিকা থেকে কয়টা ড্রিম লাইনার আনবো, মানে আধুনিক অত্যাধুনিক বোয়িং 787 আনবো, এগুলো নিয়ে আমরা দর কষাকষি করছি। তো এগুলো মানে এমন একটা অবস্থা যে আপনার পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা, আপনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন, মরে যাচ্ছেন। ঠিক এই সময়টাতে ডাক্তার আপনাকে বলল যে তাকে গোলাপ ফুলের সুবাস দাও, ফুলের তোড়া দাও তাকে আগে। তো এরকম একটি অবস্থাতে আপনার মেজাজটা কেমন হবে? বাংলাদেশের অবস্থা ঠিক তাই। এদেশের ব্যবসা বাণিজ্যর যে লাইফ লাইনগুলো রয়েছে সব জায়গা থেকে গণ্ডগোল লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর আমাদের রাষ্ট্রযন্ত্রের যে লাইফ লাইনগুলো রয়েছে সব জায়গাতেই গণ্ডগোল লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এই জিনিসগুলো করা হচ্ছে বিদেশি এজেন্টদের যে তৎপরতা, সেই তৎপরতার মাধ্যমে। এবং এই কাজে যে এখন ভারত এগিয়ে আছে, দিল্লি জয়লাভ করেছে এবং দিল্লির ইচ্ছাতেই এই বাংলাদেশের অনেক কুকর্ম হচ্ছে। এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট বা রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই। আপনি যদি রোমেন আফাজের সেই গল্পগুলো পড়েন, কাজী আনোয়ার হোসেনের সেই মাসুদ রানা পড়েন, কিংবা অন্য যে সকল গোয়েন্দা বইগুলো রয়েছে বাংলাদেশের জনপ্রিয়, খুব বেশি যাকে বলা হয় ফেলুদা পড়লেই হবে। সত্যজিৎ রায়ের ফেলুদাও যদি আপনি পড়েন তবু আপনি বুঝতে পারবেন যে এই বাংলাদেশে এখন যা কিছু ঘটছে এর পেছনে দেশি এবং বিদেশি গোয়েন্দাদের কি পরিমাণ হাত রয়েছে। এখন খুবই স্পষ্ট, আপনি যখন এই সরকার ক্ষমতায় এলো, বা এই সরকার যখন ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ সরকারের শেষ সময়টিতে, তখন দিল্লি তাদের যারা এজেন্ট রয়েছে সেই এজেন্টদেরকে দিয়ে খুবই জঘন্য ভাষায় শেখ হাসিনা, দিল্লি, নরেন্দ্র মোদী এদের বিরুদ্ধে এমন গালাগাল শুরু করলো ইন্টারনেটে, সারা বাংলাদেশের মধ্যে একটা যাকে বলা হয় ভারত বিরোধী প্রচারণা একেবারে তুঙ্গে উঠল। এমন একটা জায়গাতে সেটা তুলে নেওয়া হলো, অর্থাৎ 2024 সনের যদি আপনি এপ্রিল মের ঘটনা ধরেন, এপ্রিল মে থেকে শুরু করে 2025 সনের এপ্রিল মে পর্যন্ত আপনি যদি ভাড়া করা ইউটিউবার বা টুকাই ইউটিউবারদের ভারত বিরোধী প্রচারণা শোনেন এবং তার সঙ্গে যদি আমাদের এই দেশের মানুষের ভারত বিরোধী মনোভাবকে আপনি ওজন করেন, তাহলে দেখবেন যে ফুটনাঙ্ক যখন মানুষ ফুটতে থাকে একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। এরপরে আর আসলে ওঠার কোনো জায়গা নেই। মানুষের ক্রোধ, রাগ, ক্ষোভ এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে ইচ্ছে করেই তাদের যারা প্রতিপক্ষ তারা উস্কে দেয়, যেন সে উত্তেজিত হয়ে আবার ঠান্ডা হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ রাগ হতে পারে। তো এই যে ভারতীয় যারা এজেন্ট, আপনি অবাক করার ব্যাপার হলো যে তারাই ভারত বিরোধী প্রচারণা চালিয়েছে। আরও সহজ করে বলি, শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনাকে নিয়মিত গালাগাল করার জন্য, তার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করার জন্য টিএসসি, শাহবাগ, প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ডিজিএফআইয়ের এজেন্টরা কাজ করতে, এবং এদের পেছনে শেখ হাসিনার সরকার কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ করত। এর কারণ হলো যে ধরনের অন্যায়গুলো, অপরাধগুলো আওয়ামী লীগ সরকার করেছে বা করতো, বা যেগুলো নিয়ে তাদের আতঙ্ক ছিল, সেগুলো তারাই প্রকাশ করে দিত যেন এগুলো ভাত মাছের মতো হয়ে যায়। ব্যাপারটা হলো এরকম, আপনি কারোর সঙ্গে পরকীয়া প্রেম করছেন বা চুরি করছেন, অন্যায় করছেন, এখন এটা নিয়ে আপনার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে। কিন্তু যখন এটা প্রকাশিত হয়ে যাবে, আপনি আলাপ আলোচনা করবে লোকজন আপনাকে নিয়ে, মানুষের প্রথমে রাগ হবে, এরপর বিরক্তি হবে, এবং একটা সময় মানুষ ধীরে ধীরে এগুলো মেনে নেবে যে এই লোকটা আমাদের এরকমই। কাজেই এটা সরকারের একটা কৌশল, গোয়েন্দা সংস্থাগুলোর একটা কৌশল, বিভিন্ন দেশগুলোর একটা কৌশল। আমেরিকা নিজেও মার্কিন বিরোধী মিছিল করার জন্য বিশ্বের অনেক দেশে টাকা খরচ করে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এমনকি আমেরিকার স্থাপনাগুলোতে হামলা করার জন্য, আমেরিকার রাষ্ট্রদূত
দূতাবাসদেরকে হামলা করার জন্য, আমেরিকান দূতাবাস হামলা করার জন্য আমেরিকা নিজেরা বিনিয়োগ করে। এবং তাদের সেই কাজ বা তাদের যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা আমেরিকার মাটিতে পর্যন্ত যে আক্রমণ পরিচালনা করে, আত্মঘাতী আক্রমণ, সেই টুইন টাওয়ারের দুর্ঘটনা, পেন্টাগনে আক্রমণ, ওসামা বিন লাদেনকে দায়ী করে আফগানিস্তান আক্রমণ করার যে আত্মঘাতী সিদ্ধান্ত আপনারা সবাই জানেন। নাও ইট ইজ ওপেন সিক্রেট। তদ্রূপ বাংলাদেশকে নিয়েও দিল্লি খেলেছে। এই দিল্লি খেলতে গিয়ে তাদের বাংলাদেশের ভিতরে কিছু এজেন্ট আছে, বাংলাদেশের বাইরে কিছু এজেন্ট আছে, যারা সবসময় মানে এক্সট্রিম পর্যায়ে দিল্লির বিরুদ্ধে কথাবার্তা বলেছে। কথাবার্তা বলে দিল্লির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, এটাকে একেবারে উস্কে চরম পর্যায়ে দিয়েছে। আর এখন স্থানীয় সমস্যা, অন্যান্য সমস্যার কারণে বা ওই ধরনের কথা শুনতে শুনতে তাদের যে ক্ষোভ জিরোত হয়ে গেছে। এবং গত 2-3 মাসের মধ্যে দেখবেন যে একটি ভারত বিরোধী প্রোপাগান্ডা দেশের ভিতরে এবং বাইরে চলছে না। এটা গেল এক। 2 নম্বর হলো যে বাংলাদেশে যে সমস্ত মানুষ সাধারণত পজিটিভ রাজনীতি করেন, আমি কোনো দলের নাম বলবো না, কোনো ব্যক্তির নাম বলবো না, মোটামুটি পজিটিভ রাজনীতি করেন এবং রাজনীতির শীর্ষ পর্যায়ে আছেন, তাদের সবাইকেই ভারতের এজেন্ট রূপে ট্যাগ দেওয়া হয়েছে যে অমুক লোক ভারতের এজেন্ট, ও লোক র থেকে টাকা পাচ্ছে, ও ভারতের তাবেদার ইত্যাদি, যেগুলো সারা জীবন যাদের রাজনীতির মূল যাকে বলা হয় হাতিয়ার হলো ভারত বিরোধীরা। এবং কোনো অবস্থাতেই তারা ভারতের সাথে নেগোসিয়েশন করবে না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। এইরকম ব্যক্তিদেরকে গত কয়েক বছর ধরে ভারতের প্ররোচনায়, ভারতের অর্থে অনেকগুলো প্রোপাগান্ডা মেশিন তাদেরকে ভারতের বা রয়ের এজেন্ট হিসেবে বর্ণনা করা হয়েছে। তো এই কাজগুলো করে এই ভারতের বা রয়ের যারা প্রোপাগান্ডা মেশিন, তারা জনগণের বিশ্বাস, আস্থা স্থাপন করেছে এবং অনেকটা ভেড়ার পালের মতো একটা বিশাল শ্রেণীর, অনুগত শ্রেণী তারা তৈরি করে ফেলেছে। এদের মাথা নাড়ানো ছাড়া, ঠিক ঠিক বলা ছাড়া, আর এই সকল যাকে বলা হয় ভারতের এজেন্টদের ন্যারেটিভগুলোকে মাথায় করে নিয়ে নাচা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। ভারত যে কাজটি এখানে করছে বা করে চলেছে দীর্ঘদিন ধরে, ঠিক সেম কাজটা কিন্তু ব্রিটিশরা করেছিল উসমানীয় খেলাফতে লরেন্স অফ অ্যারাবিয়ার মাধ্যমে। এবং পুরো একটা মহাযুদ্ধ, বিশ্বের যে প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধকে ব্যবহার করে এবং একজন মাত্র কর্নেল পদমর্যাদার গোয়েন্দা কর্মকর্তা, ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র, ওই যে প্রথম মহাযুদ্ধের পরে তারা চেঞ্জ করে দিয়েছে, আজ পর্যন্ত একটি মানচিত্র স্থির অবস্থায় নেই। তো যে কাজটি করা হয়েছিল সেটা হলো লরেন্স অফ অ্যারাবিয়াকে মধ্যপ্রাচ্যের মুসলমানদের বন্ধু বানানো হয়েছিল, পশ্চিমাদের শত্রু বানানো হয়েছিল, এবং মুসলিম সেজে, মুসলিম হয়ে একেবারে মুসলমানদের তাঁবুর মধ্যে ঢুকে গিয়ে উসমানীয় খেলাফতের বিরুদ্ধে কোনো রকম নেতিবাচক কথা না বলে তাদের মধ্যে স্বাধীনতার মন্ত্র উজ্জীবিত করে দেওয়া হয়েছিল, বীজ বপন করে দেওয়া হয়েছিল। আমাদের এই বাংলাদেশে সেনাবাহিনী দরকার নেই, এই সেনাবাহিনীর একটা বিরাট অংশ ভারতের তাবেদার, এবং এই সেনাবাহিনী দেশবিরোধী কর্মকাণ্ড করে জনগণের যত রকম আয় রোজগার আছে সব তারা বসে বসে খায়। গত এই যে 1.5-2 বছর ধরে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। দ্বিতীয়ত হলো এই সেনাবাহিনীর দলীয়করণ হয়ে গেছে, এরা যাকে বলা হয় শেখ হাসিনার তাবেদার হয়, এর আগে যে সরকারি গেছে তাদের তাবেদার হয়েছে, এরশাদ থেকে শুরু করে বিভিন্ন সরকারের সময়টিতে। আর এরা শুধু খুন খারাপই করে, কুয়ো করে, অতএব এদের দরকার নেই। ক্যান্টনমেন্ট সরিয়ে দাও, উড়িয়ে দাও, বাংলাদেশের জন্য পুলিশই যথেষ্ট। কিংবা এখানে প্যারামিলিটারি গঠন করা হলো, 10 লাখ যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হলো, অস্ত্র থাকবে পুলিশের হাতে বা বিশেষ একটা গোষ্ঠীর হাতে, এবং যখন প্রয়োজন হবে সবাই যেন জনযুদ্ধ করতে পারে। এই ন্যারেটিভগুলো কতটা ডেঞ্জারাস আপনি একবার চিন্তা করেন। এই জিনিসগুলো এখন প্রচার করা হচ্ছে, আর এতে করে যে উপকার বা সবচেয়ে বেনিফিট হবে দিল্লি, সবচেয়ে বেশি বেনিফিট হবে নরেন্দ্র মোদী, সবচেয়ে বেশি বেনিফিট যদি হয় তাহলে আওয়ামী লীগ হবে,
এবং শেখ হাসিনার জন্য হবে। এবং এই ন্যারেটিভগুলো এখন এতটা জনপ্রিয়তা পেয়েছে যে চোখ গোল গোল করে যে সমস্ত লোক অশ্লীল অশ্রাব্য ভাষায় সেনাবাহিনীকে গালাগাল দিচ্ছে, আওয়ামী লীগকে গালাগাল দিচ্ছে, ভারতকে গালাগাল দিচ্ছে এবং পাকিস্তানের ন্যারেটিভটা ফিরিয়ে আনার চেষ্টা করছে, 47 থেকে নতুন ইতিহাস তৈরি করার চেষ্টা করছে। আলটিমেটলি পুরো সমাজের মধ্যে বিভেদ, বিসংবাদ, ঘৃণাকে প্রবলভাবে জাগিয়ে দেওয়া হচ্ছে একটি সিভিল ওয়ারের দিকে। আর সেই কারণে এখন যে বিষয়গুলো একেবারে দরকার নেই, প্রয়োজন নেই এই মুহূর্তে, সেই বিষয়গুলো সামনে আনা হলো। আর যে বিষয়গুলো এই মুহূর্তে খুবই দরকার ছিল সেই বিষয়গুলোকে